আমি জানালার পাশে দাঁড়িয়ে আছি। বাহিরের রাস্তায় গাড়ির হর্ন, ভাবসা গরম আর লোকজনের কোলাহল, শহরের প্রতিদিনের পরিচিত ব্যস্ততা। কিন্তু এই জানালার ভিতরটা যেন অসম্পূর্ণ, অন্যরকম, নিস্তব্ধ, নিঃসঙ্গ আর শূন্যতায় ভরা। আমার বয়স এখন 28। একটি গার্মেন্টস কোম্পানির সিনিয়র মার্কেটিং এক্সিকিউটিভ ক্যারিয়ারে প্রতিষ্ঠিত। নিজের ফ্ল্যাট, নিজের গাড়ি, বাইরের চোখে সবই আছে, কিন্তু যা নেই সেটা হলো মানুষ। প্রথমে মা ছিল, মাই ছিল সব। কিন্তু গত বছর হঠাৎ স্ট্রোকে মা মারা যাওয়ার পর থেকেই এই শহরের মধ্যেও আমি একা। হ্যাঁ, বন্ধুরা আছে, অফিস কলিগ আছে, কিন্তু যাকে ছুঁয়ে বলা যায় তুমি, এমন কেউ নাই। সেই জন্যই দরকার ছিল একজন হেল্পার, একজন কাজের লোক। সেদিন বিকেলেই অলিস্ক্রো একটা অ্যাড দিই সে বাসায় থাকার জন্য, একজন বিশ্বস্ত, অভিজ্ঞত পুরুষ হেল্পার দরকার। রান্না, বাজার, ঘর পরিষ্কার সব সামলাতে হবে, থাকা খাওয়া ফ্রি। দুদিন কোনো উত্তর আসে না। তৃতীয় দিন একটা ফোন আসে, আপনার বাসায় কাজের লোক দরকার ছিল ম্যাডাম। হ্যাঁ, আপনি কাজ করেন? জি, আমি সালিন বলছি, ময়মনসিংহ থেকে। বয়স 22, সব কাজ পারি, খুব দরকার ছিল এই কাজটা। আমি একটু ভাবেন, কণ্ঠে সরলতা। ভালো, ঠিকানা নিয়ে নাও, কাল সকাল 10টায় এসো। ডোরবেল বেজে ওঠে। আমি দরজা খুলে দেখি একজন তরুণ, শ্যামলা গায়ের রং, পাতলা গড়ন, কাঁধে ব্যাগ, হাতে প্লাস্টিকের একটা ফাইল, চোখে লজ্জা মিশানো নির্ভরতা। আপনি সাদিয়া ম্যাডাম? হ্যাঁ। তুমি মোরসালিন? জি, এটা আমার ভোটার আইডি আর পুলিশ ক্লিয়ারেন্স। আমি কাগজপত্র নিয়ে দেখি সব ঠিক, কোনো সন্দেহ নেই। তারপর ওকে বাসার গেস্ট রুমটা দেখিয়ে দিই। ছোট একটা খাট, ফ্যান, একটা আলমারি। রান্না পারো? জি, ভাত, ডাল, ভাজি, মাংস সব পারি। মা ছিলেন রুগ্ন, ছোটবেলা থেকে রান্না শিখে গেছি। আমার বুকের ভেতর কেমন জানি চিনচিন করে ওঠে, মায়ের কথা মনে পড়ে যায়। ঠিক আছে, কাল থেকেই কাজ শুরু করো। প্রথম সপ্তাহ কেটে যায় শান্তিতে। সালিন নিঃশব্দ, নিজের মতো কাজ করে, বাজার করে, রান্না করে, ঘর ঝাড়ু দেয়, সবকিছু নিখুঁত। কিন্তু একেবারে কম কথা বলে, অনেকটা অদৃশ্য মানুষের মতো। একদিন রাতে আমি একা খেতে বসি, তখন হঠাৎ বলে ফেলি, তুমি খেয়েছো? না ম্যাডাম, আপনি খেলে তারপর খাবো। এসো একসাথে খাই, একা একা খেতে ভালো লাগে না। সালিন লজ্জায় একটু থেমে বলে, আপনার সাথে খেতে কি ঠিক হবে? আমি হেসে ফেলি, তুমি আমার বাড়িতে কাজ করছো, আমি কারো মা না, বস না, শুধু একা একজন মানুষ। এসো। সেই রাতে প্রথমবার একসাথে খাওয়া হয়। খেতে খেতে আমি লক্ষ্য করি ছেলেটার হাত যেন কেমন কুঁচকে আছে, যেন ছোটবেলা থেকেই অনেক কষ্ট করে বড় হয়েছে। খাবার শেষে মোরসালিন প্লেট গুছিয়ে নেয়। আমি শুধু বলি, তোমার চোখে অনেক শান্তি আছে জানো। ছেলেটা কিছুই বলে না, শুধু হাসে। সেই হাসি যেন ভিতর থেকে আলো দেয়। দ্বিতীয় সপ্তাহ আমি অফিস থেকে একটু দেরি করে ফিরি। বাইরে তখন বৃষ্টি। মোরসালিন দরজা খুলে দেয়। পুরো শরীর ভিজে গেছে, গায়ে এক ফালি পাতলা গেঞ্জি, কাঁধ থেকে পানি টপ টপ করে পড়ছে। ভিতরে এসো, ঠান্ডা লেগে যাবে, তোয়ালে নাও, গেঞ্জিটা বদলাও। মোরসালিন ঘরের কোণ থেকে তোয়ালা খুঁজতে থাকে, পায় না। আমি নিজেই এগিয়ে আসি, নিজের আলমারি থেকে তোয়ালা এনে মাথায় দিয়ে দিই। তখন হঠাৎ মোরসালিন থেমে দাঁড়ায়, চোখে চোখ পড়ে। এক মুহূর্ত কোনো কথা নেই, শুধু দৃষ্টি। আমি বুঝে যাই এই চোখ দুটো তার নিঃসঙ্গ হৃদয়কে প্রশ্ন করছে, স্পর্শ করতে চাইছে। সে নিজেও পিছু হাঁটে না, কিন্তু দুজনেরই কিছু বলা হলো না। সম্পর্ক তখনও শব্দে বাধা হয়নি। তৃতীয় সপ্তাহে সম্পর্কের ভাষা জন্ম নেয়। একদিন সকালে আমি অফিস যাওয়ার সময় ব্যাগ খুঁজে পাচ্ছিলাম না, অস্থির হয়ে উঠি। মোরসালিন, তুমি দেখেছো নাকি আমার কাজের ব্যাগ? ছেলেটা দ্রুত ছুটে আসে, সুপার পিছন থেকে ব্যাগ তুলে দেয়। আমি বলি, তুমি না থাকলে আমি অন্ধ হয়ে যেতাম রে। মোরসালিন একটু থেমে বলে, আপনি থাকলে আমি কেউ হতে পারি ম্যাডাম। সেদিন আমি অফিসে বসে শুধু ছেলেটার কথা মনে করতে থাকি। আপনি থাকলে আমি কেউ হতে পারি। সে কি সেব কৃতজ্ঞতা, নাকি তার ভিতরে জন্ম নিচ্ছে কিছু? রাতে মোরসালিন রান্না শেষে আমার সামনে চা রেখে দাঁড়িয়ে আছে। চা বানানো শিখেছি।
আপনি চেখে বলেন কেমন হয়েছে। আমি চুমুক দিয়ে বলি, তোমার চা যেমন তুমি নিজেও এমন। আস্তে আস্তে মনের ভিতর ঢুকে পড়ো। মুরসালিন চমকে ওঠে, কিন্তু মুখে হাসি। সেদিন রাতে আমি আর একা ঘুমাতে পারি না। একাকিত্বের মাঝে তার দরজার ওপাশে একটা মানুষ আছে। সে চুপচাপ হলেও অনুভব করিয়ে দেই কেউ আছে। 3 সপ্তাহ পর আমার জীবনের রুটিনে একটা পরিবর্তন এসেছে, কিন্তু তা এমনভাবে এসেছে যে আমি নিজেই খেয়াল করি না। আগে যেটা ছিল একাকিত্ব, এখন সেটা একাকিত্ব না। আগে যা ছিল নিঃশব্দ, এখন তা নীরব বোঝাপড়া। মুরসালিন আজকাল তার সামনে বসে খায়, মাঝে মাঝে টিভি দেখে। রান্না শেষে চায়ের কাপ হাতে বারান্দায় দাঁড়াই। আমি টের পাই ছেলেটা এখনো দূরে, কিন্তু খুব ধীরে কাছে আসছে। একদিন বিকেলবেলা আমি অফিস থেকে ফিরি, মাথা ব্যথা, ক্লান্ত, মুখে কিছু বলি না। মুরসালিন দরজা খুলে এক নজরে আমার চেহারা দেখে বলে, আপনার মাথা ধরেছে? না। আমি অবাক হই, তুমি বুঝলে কিভাবে? আপনার চোখ লাল হয়ে গেছে ম্যাডাম, আর আপনি জুতা খুলে সোজা খাটে বসেছেন। আগে কখনো এমন করতেন না। আমি চুপ হয়ে যাই। কেউ যদি এইভাবে খেয়াল রাখে, সেটা কি প্রেম নয়? তুমি চা বানাবে? একটু আদা দিও। জি, ঠিক এখনই দিচ্ছি। সেই চা যখন হাতে তুলে নেই, তখন মনে হয় এই চায়ের স্বাদ যেন অন্যরকম, শুধু চায়ের না, সম্পর্কে। সেদিন রাতে, তোমার নামটা সুন্দর জানো? আমি রান্নাঘরে দাঁড়িয়ে হঠাৎ বলে বসি। কোন নাম? মুরসালিন? হ্যাঁ, শুনলেই মনে হয় একজন ভালো সৎ ছেলের মুখ, যেমনটা তুমি। ছেলেটা লজ্জায় মাথা নিচু করে ফেলে। ম্যাডাম, আপনি আমার মতো একজনকে এত ভালোভাবে দেখেন, এটা ভাবতেও পারি না। আমি ধীরে ধীরে বলি, মানুষকে দেখার জন্য চোখের চেয়ে হৃদয় বেশি দরকার হয়। মুরসালিন চোখ তুলে তাকায়। সেই দৃষ্টিতে কৃতজ্ঞতা ছিল, কিন্তু তারও বেশি ছিল এক ধরনের আকর্ষণ। সেদিন রাত 11টায় আমি হঠাৎ বারান্দায় গিয়েই দাঁড়াই। মুরসালিন তখন সোফায় ঘুমিয়ে পড়ে, চুপচাপ। আমি ফিরে এসে তার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে থাকি। কিভাবে একটা মানুষ এমন সাধারণ, এমন নরম, এমন নির্ভরযোগ্য হতে পারে। আমি একটা কম্বল এনে গায়ে দিই ছেলেটার। ছেলেটা ঘুমের মধ্যেই ফিসফিস করে, আপনি এত ভালো কেন ম্যাডাম? আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকি। পরদিন সকালে কিছুটা অস্বস্তি। আমি চাই না মুরসালিন মনে করুক আমি দুর্বল হয়ে পড়ছি, তাই কিছু না বলেই অফিসে চলে যাই। কিন্তু দিনভর মন বসে না, প্রতিটা কাজেই মনোযোগ হারিয়ে ফেলি। অফিস কলিগ শিপু জিজ্ঞেস করে, তুই ঠিক আছিস? আজ তোর চোখ খুব ক্লান্ত লাগছে। আমি বলি, না কিছু না, হয়তো ঘুম কম হয়েছে। কিন্তু আসলে ঘুম তো হয়েছে, শুধু হৃদয়টা যেন সারা রাত জেগেছিল। সন্ধ্যায় ফিরে দেখি দরজার সামনে ফুল, ছোট্ট একটা হলুদ ফুল, হয়তো বারান্দায় টপ থেকে এনেছে মুরসালিন। চায়ের টেবিলে চা রেখে ছেলেটা হাসে, আপনার জন্য ফুল। আপনি যদি রাজি থাকেন প্রতিদিন একটা করে দিব, শুধু আপনাকে হাসাতে। আমি এবার চুপ থাকতে পারলাম না। আমার ভিতরে সেই দুর্বলতা যা এতদিন লুকিয়ে রেখেছি, তা চোখের কোণে অশ্রু হয়ে বেরিয়ে আসে। তুমি জানো না, তোমার মতো মানুষ আমার জীবনে না এলে আমি হয়তো একদিন হারিয়ে যেতাম। মুরসালিন ধীরে ধীরে বলে, আপনার কথা ভাবলেই আমার বুকের ভিতর কেমন করে, জানি না কেন। তুমি কি ভয় পাচ্ছ? হ্যাঁ, কারণ আমি জানি না আপনি আমাকে কিভাবে দেখেন। আমি হঠাৎ তার হাতে হাত রাখি। চোখ দিয়ে আমি যা দেখছি তা তো তুমি অনুভব করছো, তাই না? মুরসালিন সেই হাত ছাড়ায় না। সেদিন রাতে মোমবাতির আলোয় বিদ্যুৎ চলে গেছে, ঝিমঝিম বাতাস, বাহিরের বৃষ্টি, আর একটা নিঃশব্দ ঘর। আমি মোম জ্বালিয়ে বসে আছি। মুরসালিন পাশে এসে বসে। আচ্ছা ম্যাডাম, আপনি কি কাউকে ভালোবেসেছেন কখনো? ভেবেছিলাম ভালোবাসবো, কিন্তু কেউ আমাকে ভালোবাসেনি। সবাই শুধু শরীর চেয়েছে, মনের খোঁজ কেউ নেয়নি। আমি পারবো যদি আপনি চান। আপনি আমি তাকিয়ে থাকি, তার চোখে জল। তুমি বুঝতে পারছো কি বলছো? হ্যাঁ, কারণ আপনি ছাড়া কেউ আমাকে কখনো মানুষ মনে করেনি। এক দীর্ঘ নীরবতা। তারপর আমি নিজেই হঠাৎ তার গালে একটা চুমু দিই। সেই মুহূর্তে ঘর যেন স্থির হয়ে যায়। মুরসালিন চুপচাপ, তারপর কাপা গলায় বলে, আপনি যদি এখন থামেন আমি থামবো, যদি এগিয়ে আসেন আমি থামবো না। আমি বলি, থেমে থেকে কতদিনই বা বাঁচা যায়? তারপর তারা একে অপরের দিকে ধীরে ধীরে এগিয়ে আসে। তাদের সম্পর্কের শুরু সেদিন, কোনো ঘোষণা ছাড়া, কোনো ইচ্ছার বাহিরে, একেবারে হৃদয়ের ভাষায়।
ভালোবাসা কখনো দরজায় কড়া নেড়ে আসে না, সে এসে দাঁড়ায় চোখের পাশে, একেবারে নীরব হয়ে। সেদিন রাতের সেই চুমু, সেই চোখে চোখ রাখা মুহূর্তটি কোনো প্রতিজ্ঞা ছাড়াই দুজনের ভিতর এক অদৃশ্য চুক্তি হয়ে তৈরি করে ফেলেছিল। আমি জানতাম সুমাজ আমাকে এই সম্পর্কের জন্য কখনোই মেনে নিবে না, আর মুরসালিন, সে তো জন্ম থেকেই সুমাজের নিচের ধাপে থাকা একজন। কিন্তু ভালোবাসায় ছিল না কোনো হিসাব, না কোনো শর্ত। পরদিন সকালে যেন পৃথিবীটা একটু আলাদা ছিল। আমি আয়নায় দাঁড়িয়ে নিজেকে নতুন করে দেখি। আমি যেন লজ্জায় হাসছি, আবার ভাবনায় কুঁকড়ে যাচ্ছি। বিছানার পাশে রাখা হলুদ ফুলটা আজও ছিল। মুরসালিন খুব যত্ন করে রেখে গেছে। আমি যখন নাস্তার টেবিলে বসে, মুরসালিন একটু দূরে দাঁড়িয়ে থাকে, চোখে এক ধরনের টান, কিন্তু চুপচাপ। এসো বসো, একসাথে খাই। মুরসালিন একটু লজ্জায় বসে। আমি এবার একটু বেশি যত্ন করে প্লেটে তার জন্য ডিম ভাজি তুলে দিই। তুমি কি ভেবেছ কিছু গতকালের জন্য? মুরসালিন কাপা কণ্ঠে বলে, ভেবেছি। আপনি যদি চান আমি সবকিছু ফেলে এই বাসায় থাকবো, কিন্তু যদি বলেন চলে যেতে, একটুও অভিযোগ করব না। আমি গভীরভাবে তাকিয়ে বলি, আমার জীবনটা একা। তুমি যদি যাও আবার শূন্য হয়ে যাব। মুরসালিন তার দিকে তাকিয়ে চুপ করে থাকে, কোনো কথা বলে না, শুধু মুচকি হাসে। সেদিন বিকেলে দুজন একসাথে বারান্দায় বসি। হালকা বৃষ্টি, নিচে রিস্কা চলছে, রাস্তায় ভেজা পিচ। আমি হঠাৎ বলি, আমি কখনো কাউকে ঘরে এতটা জায়গা দিইনি জানো। মুরসালিন মাথা নিচু করে বলে, আমিও কখনো কাউকে এভাবে ভাবিনি। আমি তো শুধু কাজের জন্য শহরে এসেছিলাম, কিন্তু আপনি আমার জীবন বদলে দিলেন। আমি তার দিকে তাকাই, তার হাতে চায়ের কাপ, কিন্তু চোখে চোখে কিছু একটা চলেছে, যার ভাষা আমার জানা নাই। তোমার হাতটা ধরতে পারি? পারেন। আমি মুঠো করে ধরি মুরসালিনের হাত, শক্ত করে, যেন আর কখনো ছাড়বো না। রাত 11টা, বাহিরে তখনও বৃষ্টি। আমি নিজের রুমে বসে বই পড়ছিলাম, একটা কবিতা। যারা প্রিয় হয়ে ওঠে তারা আসলে দূরত্বে থাকে না কখনো। তারপর হঠাৎ করে দরজায় কড়া নাড়ার আওয়াজ। খুলে দেখি মুরসালিন। বুক ধুকপুক করে ওঠে। কি হয়েছে? আসলে আমি ঘুমোতে পারছিলাম না, কিছু একটা বলতে চেয়েছিলাম। বলো। মুরসালিন ধীরে ধীরে বলে, আপনি যদি মনে করেন এটা ভুল, তাহলে থামিয়ে দিবেন, কিন্তু আমি আপনার পাশে কিছুক্ষণ বসতে চাই। আমি একটুও না হেসে না চমকে এক পাশে সরে গিয়ে বসি। এসো। সে রাতে সম্পর্ক আমাদের শরীর ছুঁয়ে যায়, কিন্তু সেটা কোনো আগুন নয়, বরং গোপন কুয়াশার ঢাকা এক কোমল উত্তাপ। কোনো তাড়াহুড়ো নয়, কোনো চাহিদা নয়, শুধু ধীরে ধীরে একে অপরকে অনুভব করা। আমি প্রথমে একটু দ্বিধায় ছিলাম, তবে মুরসালিন একেবারে ধৈর্য ধরে ধীরে ধীরে তার কাঁধে হাত রাখি। তার চোখের দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, আপনি চাইলে আমি আপনাকে স্পর্শ করব, আপনি না চাইলে আমি এখানেই বসে থাকবো। আমার চোখে জল আসে। এই শহরে কেউ এখনো তাকে এমন সম্মানের সাথে ভালোবাসেনি। এসো। ভোরবেলা আমি মুরসালিনের বুকে মাথা রেখে ঘুমিয়েছিলাম। মুরসালিন আমার চুলে হাত বুলাচ্ছিল। তুমি কি ভাবো আমরা ঠিক করছি? আমি জানি না দুনিয়া কি বলবে, কিন্তু আমি জানি আপনি ছাড়া আমার কিছু নেই। আমি উঠে বসে মুরসালিনের মুখে চুমু দিই। তুমি আমার এখন শুধু কাজের ছেলে নয়, তুমি আমার মানুষ। ভালোবাসা যখন শ্রেণীর সীমানা অতিক্রম করে, তখন সেটা শরীরের মধ্যেও একটা পবিত্রতা নিয়ে আসে। আমাদের সম্পর্ক এখন আর আগের মতো নয়, সেটা এখন এক বাঁধন হয়ে গেছে। সেই রাতটার পর আমাদের সম্পর্ক একটা অদৃশ্য বাঁধনে জড়ায়, যেটা অনুভবে ছিল গভীর, কিন্তু প্রকাশে ছিল না। অফিসে সে আগের মতোই পেশাদার, অথচ চোখে এক ধরনের না বলা অধিকার জ্বলজ্বল করে। আর আমি তার ভিতরটা কেমন যেন এলোমেলো হয়ে গেছে, অস্থির অপরাধ বোধে পোড়া, আবার এক অদ্ভুত মুগ্ধতায় আচ্ছন্ন। অফিসের পরিবেশ। পরদিন অফিসে বসে থাকলেও আমার মনে হাজারো চিন্তা। মুরসালিন চোখ এড়িয়ে যাওয়া, সহকর্মীদের সামনে এমনভাবে আচরণ করা যেন কিছুই হয়নি, তাতে একটা অদ্ভুত দূরত্ব তৈরি হচ্ছিল। এক দুপুরে ছাদে একা বসে চা খাচ্ছিলাম। মুরসালিন হঠাৎ এসে পাশে বসে। কেমন আছো? ভালো। দেখো, কাল রাতে যা হয়েছে, আমি জানি সেটা হুট করেই হয়ে গেছে, কিন্তু আমি কখনোই তোমাকে অসম্মান করিনি, করবও না। আমি তাকাই না, শুধু নিঃশব্দে বলি, আমার ভয় হয় সম্পর্কগুলো শুরু হয় খুব সুন্দরভাবে আর শেষ হয় রক্তাক্ত হয়ে। আমি কিছুক্ষণ চুপ থেকে বলি, তুমি চাইলে আমি দূরে সরে যাব, কিন্তু জানো আমি কখনোই এমন কাউকে পাইনি
যাকে দেখলে নিজের সব কষ্ট ভুলে যাই। আমার মধ্যে এক প্রকার যুদ্ধ চলছে। আমি নিজেকে গুটিয়ে নিচ্ছি, মুরসালিনকে এড়িয়ে চলি, মেসেজ রিপ্লাই দিই না, ফোন ধরেও না। কিন্তু মনের গভীরে মুরসালিনের জন্য ঘুরপাক খাই। তার স্পর্শ, তার চাহনি, তার কথাগুলো যেন একটা অভ্যাস হয়ে গেছে। রাতে বিছানায় শুয়ে কান্না পাই, নিজেকে দোষ দিই, ভাবি আমি কি শুধুই তার শারীরিক চাহিদার খেলনা, নাকি সে সত্যিই আমাকে ভালোবাসে। মাঝে মাঝে মুরসালিনকে এসে একটা চকলেট রেখে যায়। তুমি আজও আমার পছন্দের মা।